নমস্কার, সকলকে স্বাগত জানাই ইনভেস্ট উইথ নিশান চ্যানেলের পক্ষ থেকে। আজ যে বিষয়বস্তুর উপর ভিডিও বানাতে যাচ্ছি সেটি হচ্ছে আপকামিং একটি আইপিও। যে আইপিওটি আনতে যাচ্ছে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট লিমিটেড নামক কোম্পানি থেকে। এর প্যারেন্ট কোম্পানি হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড। আপনারা সকলেই এর সাথে পরিচিত। কয়েকদিন আগে এর আরেকটি কোম্পানি ভারত কুকিং কোল সাবসিডারি, যেটা কিছুদিন আগে লিস্টিং হলো এবং 96% মতো কিন্তু একটা লিস্টিং দিন আমাদেরকে দিয়েছিল। এবার নতুন আরেকটি সাবসিডারি এদের, যেটাকে আমরা জানি সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট লিমিটেড হিসাবে, যেটাকে সংক্ষেপে বলা হয় সিএমপিডিআই। এই কোম্পানিটি একটি গভর্নমেন্ট কোম্পানি, পিএসইউ যাকে আমরা বলি। এই টোটালি বিজনেসটি কিন্তু হচ্ছে মাইনিং কনসালটেন্সি, এক্সপ্লোরেশন অ্যান্ড ডিজাইন সার্ভিসেসের ওপর এরা কিন্তু কাজ করে থাকে। এবার এদের যে কোর কাজ সেটা কিন্তু মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং। মাইনিং যখন হয় কোনো একটা খনিতে, তখন কিভাবে প্ল্যান করে এরা কাজটাকে আগাবে তার একটা ডিজাইনও এরা করে দেয় এবং সেই হিসাবে প্ল্যানিংও এরা করে দেয়। জিওলজিক্যাল এক্সপ্লোরেশন সেটাও এরা করে, বিভিন্ন জায়গায় আইডেন্টিফাই করা যে কোথায় কোল বেস রয়েছে, কোথায় খনন করলে পরে কয়লা পাওয়া যাবে, সেই কাজগুলো কিন্তু এরা করে থাকে। এনভায়রনমেন্টাল অ্যান্ড সাস্টেনেবিলিটি কনসাল্টিং এরা করে, যে যেখানে খনি থেকে কয়লা উত্তোলন হবে সেখানে পরিবেশ সুরক্ষার ব্যাপারটা এরা ভাবে এবং সাস্টেনেবিলিটির ব্যাপারটাকেও এরা কিন্তু কাজ করে, কীভাবে সাস্টেনেবিলিটির ওপর এগিয়ে যাওয়া যায়, বিষয়টি মাথায় রেখে এগিয়ে যাওয়া যায়, সেই ধরনের কাজগুলো কিন্তু করে। এটা একটা অ্যাসেট লাইট সার্ভিস বেসড পিএসইউ। যেরকম যে কোল মাইনিং কোম্পানিগুলো আছে সেগুলোর থেকে একটু অন্যরকমভাবে এরা কিন্তু কাজ করে, ডিজাইনিং প্ল্যানিং এই বিষয়গুলোর উপর মেনলি এরা কনসেন্ট্রেশনটা দিয়েছে। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইপিও ডিটেলস। মোটামুটি কোম্পানি সম্পর্কে আমরা জানলাম, এটা একটা 1975 সালের পুরনো কোম্পানি, সাবসিডারি কোম্পানি অফ কোল ইন্ডিয়া লিমিটেডের। এবার এরা যে আইপিও আনতে যাচ্ছে সেই আইপিওর অ্যাপ্লিকেশন পর্ব চলবে 20 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত কিন্তু একটা অ্যাপ্লিকেশন পর্ব চলবে। এবার এই ওপেন ডেট এবং ক্লোজ ডেট, তার মানে হচ্ছে কিন্তু 20 তারিখ ওপেন হচ্ছে, 24 তারিখ বিকেল 4টের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যালটমেন্টটা আপনারা দেখতে পারবেন পেলেন কি না অ্যাপ্লিকেশন করার পরে 25 মার্চ, এবং যদি পেয়ে যান তাহলে আপনার ডিম্যাটের 27 তারিখে ট্রান্সফার হয়ে যাচ্ছে, যেটি শুক্রবার। তারপরে কিন্তু দুদিন যেহেতু মার্কেট বন্ধ থাকবে সেই জন্য লিস্টিংটা হবে কিন্তু নেক্সট সোমবার, অর্থাৎ সেটা 30 মার্চ, 30 মার্চ লিস্টিংটা হবে। আইপিও ডিটেলসে আরও যদি জানা যায়, ফেস ভ্যালু হচ্ছে 2 টাকা, ইস্যু প্রাইস বা প্রাইস ব্র্যান্ড যেটাকে আমরা বলি 163 থেকে 172 টাকা। এক লটে 80 করে শেয়ার থাকবে। ইস্যু সাইজ হচ্ছে 1842.12 কোটি টাকা। টোটাল আইপিওটা কিন্তু যে আনতে যাচ্ছে এটা কিন্তু টোটালটাকেই আনছে কিন্তু অফার ফর সেল, অর্থাৎ এখান থেকে শেয়ার হোল্ডার কিন্তু নিজেদের শেয়ার বিক্রি করছে, অর্থাৎ এখান থেকে ডিসইনভেস্টমেন্ট এবং তার সাথে সাথে এরা লিস্টিং গেইন নেওয়ার চেষ্টা করছে। কোম্পানি নিজের কোনো কাজে কিন্তু টাকা লাগাচ্ছে না, কোনো ফ্রেশ ইস্যুও নেই। এখানে টোটালি যারা পূর্বে ইনভেস্ট করেছে তারা নিজেদের লাভের জন্য কিন্তু ডিসইনভেস্টমেন্ট করছে এবং সেখান থেকে লিস্টিং গেনে পাওয়ার চেষ্টা করছে। কোম্পানির মার্কেট ক্যাপ দেখা যাচ্ছে 12,280 কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেট। ইস্যু টাইপ বুক বিল্ডিং টাইপ, কারণ কি যেমন ডিমান্ড থাকবে সেরকমভাবে লিস্টিং হবে। এনএসই বিএসসি দু জায়গায় লিস্টিং হচ্ছে, রেজিস্টার হচ্ছে কেএফিন টেকনোলজি, পরিচিত কোম্পানি। এবার যদি আমরা আইপিও শেয়ার রিজার্ভেশন কোটা দেখি, তাহলে সেখানে কিউআইবি কোটায় 50%, এইচএনআই কোটায় রয়েছে 15%, রিটেল কোটা রয়েছে 35%। এখানে যেটা বিষয়, এখানে কিন্তু এমপ্লয়ি কোটা রয়েছে, এমপ্লয়িরা কিন্তু ছাড় পাবে 8 টাকার মতো পার শেয়ারে, 8 টাকার মতো ছাড় পাবেন। এবার এর সাথে সাথে শেয়ার হোল্ডিং কোটা কিন্তু রয়েছে, যারা কোল ইন্ডিয়া শেয়ার হোল্ড করবেন তারাও কিন্তু এলিজিবল হবেন অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ এটাই বলতে যাচ্ছি, এমনি নর্মালি রিটেলার হিসাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, তারপরেও কিন্তু আপনারা শেয়ার হোল্ডিং কোটায় অ্যাপ্লিকেশন করতে পারেন। একই প্যান নাম্বার থেকে আপনারা দুটো সেকশনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যাজ এ রিটেলার এবং অ্যাজ এ শেয়ার হোল্ডার। এই জিনিসটা মাথায় রাখবেন, এর কিন্তু প্রবাবিলিটি একটু বেড়ে যায় পাওয়ার। এবার ফিনান্সিয়াল ইনফরমেশন যদি আমরা দেখি, মেনলি আমরা রেভিনিউকে যদি দেখি, যে প্রত্যেক বছর হিসাবে দেওয়া আছে, মার্চ মাসে কিন্তু রেভিনিউ বেড়েছে। এখানে 2025-এর 31 ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে, যেটা সেটা 1543। স্বাভাবিক বোঝা যায় যে আরও একটি কোয়ার্টার বাকি আছে, এবারও হয়তো রেভিনিউ একটা গ্রোথ আমরা দেখতে পারবো। কারণ কি আমরা যদি 23-এর রেভিনিউ দেখি, 24-এর রেভিনিউ দেখি এবং 25-এর মার্চের রেভিনিউ দেখি, প্রত্যেকবারই কিন্তু আমরা এখানে একটা ভালো রকমের জাম্প দেখতে পেয়েছি। তার সাথে সাথে যদি প্রফিট আফটার ট্যাক্স দেখি, সেখানেও কিন্তু একটা জাম্প আমরা দেখতে পেয়েছি, 296 কোটি, তারপর 503 কোটি, তারপর 666.91 কোটি, এবং লাস্ট 9 মাসের যেটা ডিসেম্বর মাসে হিসাব দিয়েছে সেখানে 425 কোটি টাকা। আরেকটি কোয়ার্টার এখনো কিন্তু বাকি আছে। সুতরাং এখানে একটা রেভিনিউ এবং প্রফিটের মধ্যে জাম্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডে বাই ডে, বা প্রত্যেক বছরে কিন্তু একটা গ্রোথ কিন্তু দেখিয়েছে। তার সাথে রিজার্ভ যদি দেখা যায়, সেখানেও কিন্তু একটা বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, এবং নেট ওর্থেও দেখুন অনেকটা কিন্তু বেড়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফিনান্সিয়ালি কোম্পানিটাকে স্ট্রং মনে হচ্ছে, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো রয়েছে। এবার
এই 1 লট যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনার 13,760 টাকা প্রয়োজন আছে। একজন রিটেলার 14টি লট করতে পারবে, 1,92,640 টাকা কিন্তু লাগবে। এই হলো এর আইপিও ডিটেলস। এবার আমরা যেটা বিষয় যে এখানে যদি আমরা এর পিয়ার ডিটেলস দেখে নিই, কারণ কি এক্সিস্টিং কোম্পানি যেগুলো আছে তার সাথে থেকে কম্পিট করতে হবে। সেই জায়গায় দেখতে গেলে পরে আমরা যদি পি রেশিও তুলনা করি, তাহলে দেখবো যে পি রেশিও অনুসারে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া এবং রাইটস এই ধরনের কাজগুলো করে, তার থেকে কিন্তু এর পি কিন্তু নিচে রয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে রাইটসের পি 25.2 এবং ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার পি হচ্ছে হলো 19.9, সেখানে যে পি দেখাচ্ছে 18.5 এবং রিটার্ন অন নেট ওর্থ সেটাতেও কিন্তু এগিয়ে আছে 36.7। সেই জায়গায় এইটা কিন্তু বলা যায় যে কোম্পানির পারফরমেন্স কিন্তু ভালো। এবার ইপিএস এর দিক থেকে দেখতে গেলে পরে আবার ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া থেকে একটু কম রয়েছে 9.3, সেখানে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া রয়েছে 10.3 এবং আরেকটি যে কোম্পানি রয়েছে রাইটস তার হলো ইপিএস আমরা দেখতে পাচ্ছি 8। সুতরাং আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন, তবে ঠিকঠাকই আছে। এবং যেহেতু একটি মিনিরত্ন কোম্পানি এবং গভর্নমেন্ট কোম্পানি, সেই জায়গায় দাঁড়িয়ে এর মধ্যে কিন্তু ভালো রকমের স্ট্রেংথ কিন্তু রয়েছে আমি মনে করি। আর এ কিন্তু লার্জেস্ট কোল অ্যান্ড মিনারেল কনসালটেন্সিস ইন ইন্ডিয়া, একটা 61% মতো হিউজ মার্কেট শেয়ার কিন্তু 2025 এই কোম্পানিটা রয়েছিল। এবং মিনিরত্ন যেহেতু কোম্পানি 2019 থেকে এটা একটা গভর্নমেন্টের একটা প্রেস্টিজিয়াস স্ট্যাটাস কিন্তু এই কোম্পানির সাথে যুক্ত আছে। এর অপারেশন আগামীতে ভালো থাকবে সেটাই এক্সপেক্ট করা যায় এবং এর কিন্তু বড় বড় লার্জ স্কেল এক্সপ্লোরেশন ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। The company possesses one of the largest infrastructure for coal exploration in India, utilizing advanced tools and technology. এই ধরনের বিভিন্ন রকমের পজিটিভ কিন্তু জিনিস রয়েছে যেটা এই কোম্পানিটার স্ট্রেংথটাকে বহিঃপ্রকাশ করে। এবং রিস্কের মধ্যে যেগুলো রয়েছে, টপ 10 ক্লায়েন্টস কিন্তু জেনারেট করে 93 থেকে 96% মতো। যত ক্লায়েন্টের রয়েছে তার মধ্যে টপ 10 ক্লায়েন্টসই কিন্তু রেভিনিউ যেটা জেনারেট করে এই কোম্পানি, সেখান থেকে কিন্তু এর আসে। সেই জায়গায় একটা রিস্ক একটা থেকে যায় যে ডিপেন্ডেন্সিটা একটা ছোটো জায়গার উপর ডিপেন্ড করে, সেই জায়গাটা নড়বড় হলে তখন কোম্পানির পারফরমেন্সে ব্যাঘাত ঘটতে পারে। Coal India Limited and subsidiaries contribute 66 থেকে 83% of revenue. A reduced demand from them could significantly affect business. যেহেতু কোল ইন্ডিয়া লিমিটেড বিভিন্ন এবং তার সাবসিডিয়ারি যে কোম্পানি রয়েছে সেখান থেকে ডিমান্ডটা মেনলি আসে, সেখানে যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু এর অপারেশনের সমস্যা হতে পারে এবং ফিনান্সিয়াল হেলথও নষ্ট হতে পারে এবং ক্যাশ ফ্লো কমে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু ডিপেন্ডেন্সি একটি সীমিত জায়গার মধ্যে ডিপেন্ডেন্ট, সেই সীমিত জায়গাটা যখন নড়বড় হয় তখন কিন্তু একটা সমস্যা হয়। আরেকটি জিনিস বড় সমস্যা রয়েছে, যেহেতু আমরা একটা সাস্টেনেবল বা গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জির উপর একটা ডিপেন্ডেন্সি আমাদের ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি, ডিমান্ডও দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে এর যেহেতু বিজনেসটা কোল বেস, সেখানে একটা সমস্যা আগামীতে হতেও পারে। তবে এই কোম্পানি ওই গ্রিন যে সেক্টরটি রয়েছে সেখানেও অল্প বিস্তর কিন্তু কাজ করে, ডিজাইনিং বিভিন্ন কাজ কিন্তু এর আছে। এমন না যে একদম পুরোপুরি কোল বেস কাজ করে, সেরকম না। এর সাথে ওই কাজগুলো টুকটাক এরা করে, সেরকম ব্যাপকভাবে কিন্তু করে না। এই কোম্পানিটার একটা পজিটিভ দিক হচ্ছে হায়ার মার্জিনস রয়েছে, বেটার রিটার্ন রেশিওস রয়েছে। কোম্পানি যদিও মাঝারি টাইপের, তারপরেও কিন্তু একটা এফিসিয়েন্ট বিজনেস কিন্তু রয়েছে। এবার আমরা যারা আছি তারা যদি যে বিষয়গুলো আমরা দেখে আইপিওতে অ্যাপ্লিকেশন করি, তার মধ্যে প্রথম যেটা আমরা দেখি যে মার্কেটের সেন্টিমেন্ট। বর্তমানে মার্কেটের সেন্টিমেন্ট একটু কিন্তু নেগেটিভ যেহেতু রয়েছে যুদ্ধের কারণে, সেখানে দাঁড়িয়ে একটা হিউজ লিস্টিং গেন আমরা এক্সপেক্ট করতে পারি না। কারণ কি বিগত দিনে অনেক ভালো আইপিও এসেছে যেগুলো লিস্টিং গেন দেয়নি, কিছু নেগেটিভ লিস্টিং হয়েছে, অল্প বেশি 4-5% লিস্টিং হয়েছে কিছু। সেই জায়গায় একটা রিস্ক কিন্তু সবসময় আছে। মার্কেট সেন্টিমেন্ট কিন্তু খুব ভোলাটাইল, কখন কি হবে কোনো কিছু বোঝা যাচ্ছে না, যুদ্ধের গতি প্রকৃতির উপর নির্ভর করছে। সেই জন্য এই কোম্পানিটা ভালো আমার কাছে মনে হলো লিস্টিং যে বড় রকমের হবে সেরকম না হওয়ারই চান্সেস। এবার জিএমপি দেখি আমরা, দ্বিতীয় জিনিস যেটা জিএমপি গ্রে মার্কেট প্রিমিয়াম যেটা আছে, যেটা কিন্তু একদম অফিসিয়াল বা অথেন্টিক কনফার্মেশন দেয় না যে জিএমপি যেটা দেখাচ্ছে এখন বর্তমানে জিএমপি দেখাচ্ছে মোটামুটি 10%-এর মতো, 10-12 এর মধ্যে রেঞ্জ করছে, প্রতিদিন ওঠানামা করছে 10%-এর মতো। এই যে বিষয়টা রয়েছে এটা পুরোপুরি আনঅফিসিয়াল ডাটা। এখন আজকের দিনে দেখাচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম 10%-এর মতো, সেটা কমা বাড়া হতেও পারে। এবার আরেকটি জিনিস আমরা দেখি অ্যাপ্লিকেশন করার আগে, সেটা হচ্ছে কিউআইবি কোটায় কেমন সাবস্ক্রিপশন হলো, বড় বড় ইনভেস্টাররা কীরকম ইনভেস্ট করলো। সেই জিনিসটা আমরা যখন অ্যাপ্লিকেশন পর্ব চলবে তখনই কিন্তু বুঝতে পারবো। বিশেষ করে দ্বিতীয় দিন সন্ধ্যের দিকে আপনারা চেক করলেই দেখতে পারবেন যে কিউআইবি সাবস্ক্রিপশন কেমন হয়েছে, বা যেদিন লাস্ট ডেট সেদিনও আপনি দুপুরের দিকে যদি চেক করেন তখনও দেখতে পারবেন যে সাবস্ক্রিপশন কীরকম রয়েছে, অর্থাৎ ডিমান্ডটা কীরকম রয়েছে। সেই ডিমান্ডের উপর কিছুটা ডিপেন্ড করে, যেহেতু বুক বিল্ডিং টাইপ আইপিও, ডিমান্ডের উপরে লিস্টিং দেওয়া নেওয়াটা নির্ভর করে। সেই জায়গার উপর ভিত্তি করে আপনাদের কিন্তু তাহলে লাস্ট ডেটে গিয়ে একটা অ্যাপ্লিকেশনের সিদ্ধান্ত নিতে হবে। এবার এই কোম্পানিটার যেগুলো মানে বেশ ভালো বিষয়, সেগুলো হচ্ছে একটা মনোপলি টাইপ পজিশন ইন কোল কনসালটেন্সি, স্ট্রং ব্যাকিং ফ্রম কোল ইন্ডিয়া, হাই মার্জিনস প্লাস জিরো ডেট কোম্পানি, কনসিস্টেন্ট গ্রোথ ইন প্রফিট এবং রেভিনিউয়ে, বেনিফিশিয়ারি অফ ইন্ডিয়াস এনার্জি ডিমান্ড ডাটা সেন্টারে বিভিন্ন জায়গায় কিন্তু এনার্জি ডিমান্ড রয়েছে। সুতরাং এনার্জি সেক্টর বা পাওয়ার সেক্টরের গ্রোথ এই ধরনের কোম্পানিগুলোর একটা গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে লং টার্ম যাদের ভিউ রয়েছে তারা এই আইপিওটা অ্যাপ্লিকেশন করা ভাবতে পারেন। এবার রিস্ক তো কিছু জায়গায় রয়েছে, একটু আগে আলোচনা করবেন, ডিপেন্ডেন্ট অন কোল সেক্টর,
পিএসইউ যেহেতু কোম্পানি স্লোয়ার ডিসিশন মেকিং, অনেক সময় গভর্নমেন্টের কিছু কিছু ডিসিশন নিতে এবং কিছু কাজ করতে কিন্তু অনেকটা সময় কিন্তু চলে যায়। দেখা গেল প্ল্যানিং যেভাবে হয় সেভাবে এক্সিকিউট হয় না। বিভিন্ন ধরনের গভর্নমেন্টের ক্যাপেক্সের প্রবলেম থাকে, বিভিন্ন রকমের ইস্যুস থাকে। আরেকটি জিনিস, যে কোম্পানিটি যে আইপিও আনছে সেটাতে একটা নেগেটিভিটি আমরা দেখলাম, যে যারা পূর্বের ইনভেস্টর রয়েছে তারা কিন্তু পুরো টাকাটাই পকেটে নিচ্ছে। কোম্পানির গ্রোথের জন্য বা এক্সপেনশনের জন্য কোনো ক্যাপেক্স বা কোনো টাকা কিন্তু এরা নিচ্ছে না, বা টাকা লাগাবে এরকম কোনো অবজেক্টিভও তাদের মধ্যে নেই। যেহেতু গ্রোথ একটা লিমিটেড জায়গায় এদের থাকতে পারে, কারণ কি ডিপেন্ডেন্সি যেহেতু সীমিত কোম্পানির সাথে এরা কাজ করে, সেই জায়গায় দাঁড়িয়ে গ্রোথ একটা লিমিটেড জায়গার মধ্যে রয়েছে। এবং প্রাইভেট কোম্পানিগুলোর কিন্তু সবসময় একটা কম্পিটিটিভ মেন্টালিটি থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন যে প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু এগিয়ে থাকে। এবার তবুও যেহেতু গভর্নমেন্টের একটা সাপোর্ট রয়েছে মিনিরত্ন কোম্পানি, সেই জায়গায় দাঁড়িয়ে একটা ফিউচার গ্রোথ ট্রিগার্স আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। যেহেতু ইন্ডিয়া মাইনিং এক্সপানশনের একটা টার্গেট রয়েছে, কোল ডিমান্ড প্লাস এনার্জি সিকিউরিটির যে বিষয়গুলো আছে এগুলোর উপর গভর্নমেন্ট কিন্তু ফোকাস রয়েছে। বিভিন্ন যে কোলের সাথে সাথে বিভিন্ন মিনারেলসগুলো, যেমন লিথিয়াম একটা মিনারেল, সেরকম লিথিয়াম এক্সপ্লোরেশনের জন্যও কিন্তু বিভিন্নভাবে গভর্নমেন্ট কিন্তু ইন্টারেস্ট শো করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মাইনিং কোম্পানির সাথে যুক্ত বা সেই ইকোসিস্টেমের সাথে যুক্ত কোম্পানিগুলো কিন্তু আগামীতে বেনিফিটেড হবে ধরে নেওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন যে ইন্ডিয়ার যে রিসোর্স স্ট্র্যাটেজিগুলো আছে সেখান থেকে একটা কিন্তু গ্রোথ এক্সপেক্ট করা যায়। এবার কি হয়, আহ, এখান থেকে আপনারা যদি লং টার্মে ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেরকম যে হাই গ্রোথ পাবেন সেরকম নয়। হ্যাঁ, এটা এই কোম্পানিগুলো একটু ডিভিডেন্ড দেয়, যেহেতু পিএসইউ কোম্পানি। একটা কনজারভেটিভ পোর্টফোলিও যদি আপনি ক্রিয়েট করেন সেখানে এই কোম্পানিটা থাকতে পারে। এবার আপনারা নিজেদের ডিসিশন নিজে নেবেন, কারণ কি আমি মোটামুটি কী দেখতে হয়, কী দেখে অ্যাপ্লিকেশন করতে হয় সবটাই তুলে ধরলাম। বিভিন্ন অ্যাঙ্কার লিস্ট মোটামুটি আপনারা পেয়ে যাবেন ওই যেদিন অ্যাপ্লিকেশন করবো তার আগের দিন, অর্থাৎ 19 তারিখ, সেটাও একটু দেখে নেবেন। যাই হোক, আজকে এইটুকুই আলোচনা, অনেকটা বলে ফেললাম। এটা সংক্ষেপেও করতে পারতাম, কিন্তু যেহেতু অনেক দিন ধরে আইপিও অ্যাপ্লিকেশনের উপর আমি ভিডিও করছি না এবং অনেকেই আইপিও নিয়ে প্রশ্ন আমাকে করেন, তো যেহেতু এটা একটি গভর্নমেন্ট পিএসইউ মিনি রত্ন কোম্পানি, এই কোম্পানিটার অন্য একটি যে এর প্যারেন্ট কোম্পানির সাবসিডিয়ারি কিছুদিন আগে লিস্টিং হলো, সেখানে কিন্তু হিউজ একটা লিস্টিং গেন আমরা দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা এক্সপেকটেশন থাকে, যেখানে একটা মার্কেট সেন্টিমেন্ট খারাপ হলেও একটা হয়তো লিস্টিং গেন পেতে পারি, সেটা ভালো না হলেও কিছুটা হলেও পাওয়া যায়। সেই জন্যই এই ভিডিওটা করা। এবার আপনাদের রিস্ক আপনারা অ্যানালিসিস করে দেখবেন। নো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন ফ্রম মাই এন্ড। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।